হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রূপালী আর আমার আরও একটা লং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এটা হচ্ছে আমার ট্রাভেল ভিডিও, লাস্ট লং ভিডিও। তো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম বা আমি শর্টসে দিয়েছি, যেগুলো তোমরা দেখেছো। তো এটা হচ্ছে আমরা লাস্ট যেদিন একদম বাড়ি ফিরছিলাম, তো সেদিনের ভিডিও। সেদিন আমরা দুটো জায়গায় ভিজিট করেছিলাম। তো এই ভিডিওটা আমি শেয়ার করবো বলে ঠিক করে রেখেছিলাম, বাট কিছু প্রবলেমের কারণে আমি দিতে পারিনি। তো চলো আজকে শুরু করা যাক। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম টেনে টেনে তুলে নিয়েছে। আমাদের গাড়িও চলে এসেছিলো, প্রায় আমরা 5:30টার দিক করে বেরিয়ে গিয়েছিলাম। আর আমি প্রায় অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 4টের দিকে উঠে পড়েছিলাম। তো সেই জন্য আমি পুরো অচৈতন্য হয়ে গেছি, মানে আমার হুঁশি ছিল না, আমি হাঁ করে ঘুমোচ্ছিলাম। আর এখানে শ্রুতি ভিডিওটা শ্যুট করেছে আর কি, মানে হোটেল থেকে পুরো একদম এই বাস স্ট্যান্ড অবধি আমার কোনো হুঁশি ছিল না। আমি যতক্ষণ গাড়িতে ছিলাম আমি হাঁ করে ঘুমোচ্ছিলাম। তারপরে গাড়ি এসে থামার পর আমাকে ডাকা হয়েছে। তো আমরা তারপরে চলে আসি আমাদের বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। মানে এখানেই এসে লাস্ট আমরা স্টপ করেছিলাম আমাদের বাস। তারপর আমাদের এরকম ছোট ছোট গাড়ি করে আমাদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল আর কি। তো তোমরা যারা দেখেছো আগের ভিডিও তারা জানবে, আর যারা দেখোনি তাদের জন্য বলে দিই যে আমি পুরী গিয়েছিলাম। তো সেই ভিডিওরই এটা লাস্ট ভিডিও চলছে। তো আগের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো, ওখানে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবে। তো তারপরে আমরা এখানে এলাম, বাসে সমস্ত জিনিসপত্র তোলা হচ্ছিল আর কি। তো এবার সকলের এত জিনিসপত্র, যারা সমস্ত কিছু নিয়ে এসেছিলো, তাছাড়া পুরী থেকে অনেক কিছু কেনাকাটি করেছে। তো সেই সমস্ত জিনিসগুলো তুলতে তুলতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, অনেক জিনিসপত্রও হয়ে গিয়েছিল সবার। তো ওরা গিয়েছিল হচ্ছে নিচে চা খেতে, আমাকেও ডাকছিল যে চা খাবে। এমনিতেই আমি চা খুব একটা খাই না, আমার ভালো লাগে না। তার উপরেই আজকে গরমে রোদে প্রচুর জার্নি করতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আজকে চা খেয়ে দরকার নেই বাবা আমার, আমি এখানেই বসে থাকি। আর এমনিতেও আমার খুব ঘুম পাচ্ছিল, সিরিয়াসলি বলছি। তো সেই জন্য আমি একদম বাসেই বসছিলাম, আমি নামিনি। কিন্তু তারপর বাস ছাড়ার পর আমাদের ঘুম উড়ে যায় পুরো। এত কদিন, মানে এই কদিন আমরা সব জায়গায় ঘুরেছি, এখানে থেকেছি, জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। তো সেই কারণে মনটাও একটু খারাপ হচ্ছিল। আবার বাড়ি গিয়ে রোজকার মতো পড়তে যাও, কলেজ যাও, তারপরে ঘুমো, খাও, এইসব করতে হবে। তো যাই হোক, তারপরে দেখতে দেখতে আমাদের বাসও ছেড়ে দেয় আর আমরা একদম রওনা দিয়ে দিই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এদিকে এত রোদ পড়েছিল, আমার মুখ তো এমনিতেই মানে অবস্থা খারাপই হয়ে গেছে ভাই। পুরীতে আমি 3-4 দিন ছিলাম, তার মধ্যে আমার স্কিন এমনভাবে ড্যামেজ হয়েছে, মানে কি বলবো, মুখে চামড়া পুরো পুড়ে গিয়েছিল, সিরিয়াসলি বলছি। উপরের পুরো পাতলা একটা লেয়ার উঠে যাবে এরকম একটা ব্যাপার হয়েছিল। আর কালো তো হয়ে গিয়েছিলাম, ছেড়েই দাও, মানে এত পরিমাণে কালো হয়ে গিয়েছিলাম, মানে আমি মনে হয় ওরম কালো জীবনে হয়নি। তো যাই হোক, মানে এমন আমি বলছি না যে আমি খুব ফর্সা, বাট তাও মানে এত পরিমাণে ট্যান পড়েছিল যে কি বলবো। যাই হোক, কি আর করা যাবে। তারপরে অনেক কষ্টে এসে আপাতত মুখটাকে আমি একটু আধটু ঠিক করতে পেরেছি, কারণ অনেক কদিনই হয়ে গেল আমি পুরী থেকে ফিরেছি। তো চলো, তারপরে আমাদের একদম নেক্সট বাস এসে দাঁড়ায় হচ্ছে একটা, এখানে রুম ভাড়া নেওয়া হয়েছিল, একটা না দুটো রুম ভাড়া নিয়েছিল, কারণ আমাদের দুটো বাস একসাথে গিয়েছিল। তো এখানে আমাদের এনে দাঁড় করানো হয়েছিল, তার কারণ হলো এখানে আমরা এখন টিফিন করব বা দুপুরের লাঞ্চটাও আমরা এখানেই সারবো। তো এখান থেকে আরও যে 4-5টা মন্দির আছে এদিকে, সেগুলো আমরা দেখবো আর কি। তো তারপর আমরা নেক্সট যাবো হচ্ছে কোণারকের মন্দিরে। কোণারকের মন্দির দেখে একদম তারপরে দুপুরবেলা এখানে লাঞ্চ সেরে তারপর আমরা বাসে উঠবো আবার। তো তারপর আমরা সবাই মিলে এখানে টিফিন করতে বসছিলাম। ওরা আজকে মুড়ি তরকারি দিয়েছিল, তো সেই জন্য আমরা কেউ খাইনি, কারণ আমাদের ভালো লাগছিল না। তো তারপরে এখানে আমরা সকলে মিলে, বিস্কুট ছিল আমাদের সাথে বা আরও কিছু স্ন্যাক্স ছিল, সেগুলোই খেয়েছিলাম। তো তারপর আবার মেসো আবার ওখানে ডাবও কিনে দিয়েছিল, তারপরে দুটো ডাবও খেয়েছিলাম ওখানে। তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম। এই রুমটা পুরোটা ফাঁকা, কারণ এই রুমটা একটু গরম ছিল পাশের রুমের তুলনায়। তো সেই জন্য সবাই ওখানে গিয়ে বসে পড়েছে। আমার তো মানে সবাই ওখানে গিয়ে বসে পড়েছে, ওই রুমটাও গরম হয়ে গেছে, তার থেকে আমরা ফাঁকাই ছিলাম। যাই হোক বাবা, এটাই ভালো ছিল। আর মাঝে মাঝে আমি আমার নখগুলো দেখে ভাবি, আমার এত সুন্দর নিজেরই নখ, তাহলে আমার এক্সটেনশন করানোর কি দরকার, বেকার টাকা খরচা। তো যাই হোক, এটা আবার অন্য পয়েন্ট হয়ে গেল। তো তারপর আমি ওখানে একটু ডাব খেলাম। ডাবগুলো কিন্তু সত্যিই মিষ্টি ছিল, আর অনেক বড় বড় ছিল, আর অনেক জল ছিল ভিতরে, আর প্রচুর শাঁসও ছিল। তো তারপরে ডাব ফাব খাওয়ার পর এখানে শাঁসগুলো ছাড়িয়ে নিয়ে আসা হয় আর কি। টাকা দেওয়া হয়েছিল কাকুকে, কাকু আবার ছাড়িয়ে দিয়েছে। দেখো ভাই, তুমি ওখানে ফ্রিতে কিছুই পাবে না, ঠিক আছে? একটা ডাব কাটার জন্য তোমাকে টাকা দিতেই হবে, কিছু করার নেই। তো তারপর আমাদের এখানে অটো ভাড়া করা হয়, অটো ভাড়া করে এবার আমরা কয়েকটা মন্দির দেখবো এখান থেকে, মানে মন্দিরগুলো ঘুরবো আর কি। তো তারপর একদম আবার ফিরে আসবো, এখানে লাঞ্চ সারবো, তারপর আবার বাসে করে উঠে মানে নেক্সট লোকেশানে যাব। তো আমাদের একটা অটোতেই হয়ে গিয়েছিলো, কারণ ওদিকের অটোগুলো না দুদিকেই বসার এরকম সিট ছিল। তো তার সাথে পিছনেও জায়গা ছিল, সামনেও জায়গা ছিল, আর আমরা 12 জনের মতো ছিলাম। তো আমাদের একটা অটোতেই হয়ে গিয়েছিলো, অনেকটাই বড় বড় ছিল অটোগুলো। তো তারপর আমরা প্রথম একদম এই মন্দিরটা ভিজিট করেছিলাম। এটা ছিল হচ্ছে তোমার রাম মন্দির, আর 3টে মন্দির একসাথে ছিল। মানে মধ্যিখানের যেটা বড় মন্দির ওটা ছিল রাম মন্দির, বাঁ দিকে ছিল হচ্ছে বজরংবলীর মন্দির, আর তোমার ডান দিকে ছিল হচ্ছে মহাদেবের মন্দির। আর এরকম 3টে মন্দির পুরো পর
পরপর ছিল আর কি। তো এখানে জলের ব্যবস্থাও করা ছিল, আর আমাদের সাথে যেহেতু জলের বোতল ছিল তো সেই জন্য জল টলগুলো একটু ভরে নিলাম, কারণ অনেকটা দূর এখনও যেতে হবে, তো জল তেষ্টা পেয়ে যাবে। আর ওদিকে তো প্রচুর গরম ভাই উড়িষ্যায়, সিরিয়াসলি। তো যাই হোক, তারপর আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে একটু মন্দিরের দর্শন করলাম। আর উপরে দেখলাম অনেক সুন্দর সুন্দর পিকচার আঁকা ছিল, মানে নারায়ণের বা আরও কিছু সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল পুরো দেয়ালটার মধ্যেই। আর মন্দিরটা বেশ সুন্দর ছিল, মানে হাতের কারুকার্যটা বেশ সুন্দর ছিল। তো তারপর রাম মন্দির থেকে বেরিয়ে ভাবলাম যাই এবার পাশের গুলোই ঘুরে আসি আর কি। তো মন্দিরের এরিয়াটা অনেকটা বড় ছিল, তার কারণ 3টে মন্দির যেহেতু একসাথে আছে, বাকি দুটো ছোট ছিল বাট তাও এরিয়াটা অনেকটাই বড় ছিল। তো বজরংবলীর দর্শন করে আর এরা এখানে ফটো তুলতে শুরু করে দিয়েছে। মানে কি বলবো, এত গরম ছিল না, ফটো তোলার আমার আর কোনো ইচ্ছাই ছিল না। আমি শুধু ভিডিওটুকুই যা ক্যাপচার করতে পেরেছি আর কি, কিন্তু ফটো আমার একদম তুলতে ইচ্ছা করছিল না, কারণ এত গরম, মুখ ফুক পুরো চিরচির করছিল। তো তারপরে আমরা এদিকে এসে মহাদেবের দর্শন করলাম। আর একটা কথা কি বলো তো, অনেকেই বলে যে আমার হাত নড়ে, তো ভিডিও স্টেবল করে করতে। বেসিক্যালি আমার হাত নড়ে, হ্যাঁ একটু আধটু নড়ে, সেটা ঠিক আছে, বাট আমার ক্যামেরার মধ্যে না স্টেবিলাইজেশনটা নেই। এমনি যে স্টেবিলাইজেশন সিস্টেম সেটা তো নেই, কিন্তু ভিডিও এমনি করলেও না আমি যদি একটু হাঁটি জোরে তো সেটা প্রচুর জোরে নড়ে আর কি। মানে আমার ফোনের ক্যামেরাটা না স্টেবল নয়, তো সেই কারণেই আরও এত নড়ে আর কি। আমার কিছু করার নেই এটার জন্য আমাকে একটা নতুন ফোন কিনতেই হবে ভাই, নাহলে ভিডিও এরকম নড়বেই। আর স্টেবিলাইজেশন করলেও আমি যদি কোনো অ্যাপস থেকেও করি না, তো তাও দেখবে ভিডিওগুলো একটু নড়ে নড়ে কি না অদ্ভুত একটা দেখতে লাগে, তো সেই জন্য আমি ওটা করতে চাই না। তো ওই জন্য আমার ঠিক ভাল লাগে না। তো একটু নড়ানড়ি করবে, ম্যানেজ করে নিও, কিছু করার নেই আমারও, আমার ফোনের প্রবলেম, এটা আমার নয়। তো যাই হোক, তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে একটা মহাদেবের মন্দিরে। তো তারপর ওখান থেকে আমরা ঘুরে এখানে আসি, এটা হচ্ছে তোমার ভবতারিণীর মন্দির। তো এই দেবীটা এখানের, মানে এখানে যারা স্থায়ী বাসিন্দা তারা বলছিলেন যে অনেক জাগ্রত, ওনারা এনাকে কুলদেবী বলেন আর কি। আর ভবতারিণী মায়ের মন্দিরের ভিতরে অনেক রকম পিকচার আঁকা ছিল, মানে পিকচার আঁকা ছিল বলবো না, মূর্তি তৈরি করা ছিল উপরগুলোতে, যেরকম আমাদের মা দুর্গা, বাসন্তী যেরকম 10 রকম হাত হয় না, ওরকমই কিছু ছিল আর কি, ঠাকুরগুলো ওরকমই সেম দেখতে ছিল। মানে এই ভবতারিণী বলতে ওই দশভুজা ওরকমই কিছু একটা রূপকে বোঝায় আর কি, ওদের ভাষায় ওটাকে। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে আসি হচ্ছে কোণারকের মন্দির যাওয়ার জন্য। আর কোণারকের মন্দির যাওয়ার পথে বা বেরোনোর পথেই প্রচুর মেলা বসে ওখানে, মানে প্রচুর মেলা, একদম দুদিকেই ঘিরে। আর এরকম ছাতা দেওয়া আছে, অবভিয়াসলি এত রোদের মধ্যে এমনি তো বসতে পারবে না। আর মার্কেটটা ভীষণ বড়। তো আমরা ওখানে কিছুক্ষণ ঘুরলাম, বাইরেটা আগে দেখতে দেখতে যাচ্ছিলাম, আমাদের যদি কিছু দরকার পড়ে নেবো বলে। তো আমরা ওখানে পোস্ত দেখতে পেয়েছিলাম, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ওখানে পোস্তর দাম এতটাই কম বলেছিল যে আমাদের ঠিক বিশ্বাস করতে পারিনি আমরা, কারণ অত বড় বড় প্যাকেট প্রচুর কম দাম বলছিল, কিন্তু ওগুলো রিয়েল পোস্ত একদম থাকে না, ওর মধ্যে আরও সুজি দানা বা আরও কিছু একটা পাওয়া যায়, ওই সব মেশানো থাকে। তো সেই জন্য আমরা নিইনি, তারপরে অ্যাভয়েড করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। যদি আরেকটু বেশি দাম বলতো তাহলে না ভেবে দেখতাম, কিন্তু এতটাই কম দাম বলে ফেলেছে না, বুঝতেই পারছিলাম যে পিওর পোস্ত হবে না। তো তারপর সামনের দিকে এগিয়ে গেলাম। তো এখানে অনেক বেতের কাজ ছিল, অনেক রকম ব্যাগ, তো তারপরে হাতের মানে ঘর সাজানোর জিনিসও অনেক রকম বেতের জিনিস পাওয়া যাচ্ছিলো, যেগুলো খুব সুন্দর ছিল। কিন্তু সব থেকে বড় কথা কি বলতো, পুরীতে না আমরা 3-4 দিন ধরে এমনিতেই অনেক মার্কেটিং করে ফেলেছি, আর আমাদের ব্যাগও প্রচুর হয়ে গেছিলো, সেই জন্য নেওয়ার মতো জায়গায় ছিল না। আর আমার কাছে টাকাও শেষ হয়ে গেছিলো ভাই, আমি পুরীতেই সব কিনে কাটে শেষ করে ফেলেছিলাম। তো সেই কারণে আমি আর অন্যদিকে হাতও বাড়াইনি। আর তাছাড়া নিলেই আবার এখন একটা অন্য ব্যাগ করতে হবে, কি দরকার বাবা, এমনিতেই আমি নিজে এখন নড়তে পারছি না, নড়তে চড়তে আমার 6 মাস লেগে যাচ্ছিলো, এমন অবস্থা হয়েছিল। তো তার থেকে আর কিছু না নেওয়াই ভালো। তাও মাসিরা কিছু নিয়েছিল, বাট আমি কিছু নিইনি ওখান থেকে আর। তো তারপর আমরা কোণারকের মন্দিরের ভিতরে আসি আর কি, মানে ভিতরে বলতে বাউন্ডারির ভিতরে আসি। আর এসেই তো দেখে মানে হাঁ করে গিয়েছিলাম, এত বড় লাইন। আগে কিন্তু এখানে লাইন ছিল না, মানে লাইন ছিল না বলতে আগে এখানে টিকিট কাটতে হতো না, কারণ শ্রুতি গিয়েছিল 1.5-2 বছর আগে, ও আমাকে বলছিল যে ওখানে কোনো টিকিটের ব্যবস্থাই ছিল না তখন, বাট এখন আবার টিকিট করে দিয়েছে ভাই। সব জায়গায় এখন টাকা ছাড়া তুমি ঢুকতেও পারবে না। তো এই এরিয়ার মানে মন্দিরের এরিয়াটা প্রচণ্ড বড় ছিল, প্রচণ্ড, মানে এত বড় মন্দিরের এরিয়া ভাই আমি সত্যি কোথাও দেখিনি। বাইরেটা তো প্রচণ্ড বড় ছিলই, ইনফ্যাক্ট ভিতরটাও বহুত বড় এরিয়া ছিল, মানে পুরোটা তোমার কভার করতে পায়ে হেঁটে ঘন্টাখানেক তো লেগে যাবেই, স্বাভাবিক ব্যাপার, এতটাই বড় ছিল সব কিছু দেখে দেখে। তো তারপর আমরা ওখান থেকে টিকিট কাটলাম আর কি, টিকিট না কাটলে তো আমরা ভিতরে যেতে পারবো না। তো আমাদের সবাই যায়নি ভিতরে, আমরা কয়েকজনই ভিতরে গিয়েছিলাম, আমরা চ্যানকাগুলো, কারণ ওরা এর আগে এসছে, ওরা বললো যে আমরা গেছি, কিন্তু আমি না এই প্রথমবারই গিয়েছিলাম পুরী, আরেকবার ছোটোবেলায় এসেছিলাম কিন্তু আমার অতটা মনে নেই। তো জ্ঞান হওয়া থেকে আমার এই ফার্স্ট টাইমই বলা যায়, তো সেই কারণে আমি কিছু মিস করতে চাইনি, তার কারণ আমি আবার আসতে পারবো কিনা তার কোনো ঠিক নেই, তো সেই জন্য কিছু মিস করা যাবে না। তো ওই কারণেই আমি টিকিট কেটে ঢুকেছিলাম, তার সাথে দাদা বোন
শ্রুতি বললো আমিও যাব, তো ওরা সবাই এসেছিলো। আর এটা হচ্ছে মন্দিরের এরিয়ার ভিতরে একদম সিংহদুয়ারের কাছটা আর কি। এই মন্দিরটা কি বলো তো, বেসিক্যালি বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে না, ওই মন্দিরটা অ্যাকচুয়াল মন্দির নয়, ওটা পেরিয়ে এসে ক্রস করে এসে ভিতরে ঢুকে যে এই যে সিঁড়িটা দিয়ে নেবে যে মন্দিরটা দেখা যাবে, ওটাই হচ্ছে মেন মন্দির। তোমার বাইরে থেকে দেখা গেলেও এটা বলা যায় মন্দিরের ভিতরে মন্দির এরকম একটা ব্যাপার। বাইরে থেকে তোমার যেটুকু দেখা যাচ্ছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নয়, ওটার থেকে এই যে ভিতরের যে জিনিসগুলো আছে সেগুলোই দেখা। আর সব থেকে বড় কথা, এই মন্দিরের ভিতরে কোনো ঠাকুর নেই, দেবতা নেই, কিছুই নেই। এই মন্দিরে নাকি ঠাকুর দেবতা মানে প্রতিষ্ঠা হওয়ার আগেই মন্দির বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে। আসলে এবার অনেকেই বলবে যে মন্দিরের ভিতরে যেখানে ঠাকুর দেবতা নেই তাহলে দেখার মতো কিছুই নেই। বেসিক্যালি সত্যি কথা যদি বলো যে দেখার মতো কিছু নেই, সত্যিই দেখার মতো কিছু নেই। বাট এই মন্দিরের মধ্যে যে কারুকার্যগুলো আছে না, সেগুলো তুমি অন্য কোথাও আর দেখতে পাবে না। সিরিয়াসলি মানে এত নিখুঁত কাজ আছে এই মন্দিরের গায়ে। আর এই মন্দিরটা হচ্ছে তোমার পুরো রথের আকারে তৈরি করা আর কি। সামনে যেরকম ঘোড়া রথের দড়ি টানে, তো ওরকমই দুটো ঘোড়া করা আছে, আর চারিদিকে চাকা লাগানো। মন্দিরটা তুমি যেদিক থেকে দেখো একই রকম দেখতে লাগবে, সেম পুরো। আর মন্দিরের গায়ে যে নিখুঁত কাজকর্মগুলো করা আছে না, সেগুলো এখনকার দিনে কেউ আর পারবে বলে আমার মনে হয় না। আর এই ধরনের পাথরের উপরে এই ধরনের কাজ এমনিতেও সত্যি কোথাও দেখা যায় না। তো এগুলো দেখার জন্যই আমরা ভিতরে গিয়েছিলাম, যে এত পুরানো একটা মন্দির। তো মন্দিরের ভিতরে এখন কাজ চলছে। আগে উপর অবধি পুরো উঠতে দিত, কিন্তু এখন আর দেয় না, কারণ উপরে তোমার যে সমস্ত পাথরগুলো আছে না, ওগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর কি। তো সেই জন্য ওরা যাতে রিস্ক না নিতে পারে, তো সেই জন্য ওরা উপরে আর উঠতে দেয় না। আর তাছাড়া উপরে দেখলাম কাজ চলছে, এমনিতেও কাজ চললেও আর কিছু করার নেই, কারণ এগুলো পুরনো পাথর। এই ধরনের পাথর এখন আর খুঁজে বের করা অসম্ভব। আর এই যেগুলো হচ্ছে গায়ের পুরো কাজ করা, পুরো পুতুল পুতুল এঁকে, প্রচুর নিখুঁত হাতের কাজ ভাই এগুলো। এখনকার দিনে এই ধরনের কাজ মনে হয় না কেউ করতে পারবে। আর এই যে চারিদিকে এরকম গোল গোল বড় বড় চাকা লাগানো ছিল, আর ভিতরে একটা সিঁদুরে আম গাছ ছিল, যেটাতে প্রচুর পরিমাণে আম হয়েছিল, পুরো লাল টকটকে। মানে এমনি অনেক আম হয় দেখেছি, এমনি উপরটা লাল নিচেটা হলুদ হয়, মানে এই আমটা পুরোটাই পুরো লালই ছিল। আর এই যে পুরো মন্দিরের এটা হচ্ছে এরিয়া, মানে অনেক বড় অনেক বড়। পায়ে হেঁটে তুমি যদি পুরোটা কভার করতে চাও তোমার ঘন্টাখানেক লেগেই যাবে। আর ওই যে উপরে ওরা কাজ করছিল, অনেকে উপরে উঠছিল, মানে একদম উপরে নয়, একটু উপরে উঠছিল, কিন্তু আমরা যাইনি উপরের দিকটা, কারণ আমাদের সিরিয়াসলি বলছি প্রচুর গরম হচ্ছিল। আমরা নিচেটাই রোদের মধ্যে ঘুরে ঘুরে দেখে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। মন্দিরটার পিছন থেকে হোক সামনে থেকে হোক দেখতে পুরোটা মানে একই রকম ছিল, কারণ ওই যে বললাম যে রথের দুটো ওই যে ঘোড়া দুটো ছিল না, ওই দুটোর জন্য শুধু বোঝা যাচ্ছিলো যে এইটা সামনের দিক এটা পিছনের দিক, নাহলে চারিদিকটাই এরকমভাবে চাকা লাগানো ছিল। আর ওই যে মন্দিরের দরজাটা ওদিকটা মানে পুরো বন্ধই হয়ে গেছে বলা যায় আর কি। তো তারপর ওখানটা আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ছবি তুলেছিলাম, কারণ যেরকমই বদন হয়ে যাক আর কি ছবি তোলাটা দরকার, কারণ স্মৃতিতে থেকে যাবে যে আমরা এখানটা গিয়েছিলাম, তো একটা ছবি থাকা খুব প্রয়োজন। তো সেই জন্য একটু ছবি টবি তুললাম, তারপর চারিদিকটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর কি। তো আমাদের আবার উল্টো সাইডে বের করেছিল, মানে ওরা যেদিকে বসছিল তার উল্টো দিকে পুরো বের করেছিল আমাদের। তো সেই জন্য বললাম যে আমরা মানে যেদিক দিয়ে ফিরবো সেই দিকে বের করে দিয়েছিল ওদেরকে, ওই জন্য ফোন করে বললাম যে তোমরা এদিকে চলে আসো, আমরা এদিকে এসে গেছি। তো তারপর মেলায় আবার বেরোনোর মুখেও কিছু মেলা ছিল, তো মেজো মাসি একটু কিনেছিল আর কি জিনিসপত্র। তো কেনার পরে এখানে আমরা এসেছিলাম হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, খুব ছোট্টখাট্ট একটা মন্দির, আর ভিতরে জগন্নাথ দেব আছে আর কি। কিন্তু পাথরটা এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল, মানে এত পরিমাণে গরম হয়ে গিয়েছিলো যে পায়ে রাখা যাচ্ছিল না, কিন্তু তাও আমরা ছুটে ছুটে আমি স্বর্ণালী আর কোয়েল গিয়েছিলাম, গিয়ে একবার দেখে চলে এসেছি। আর এই যে আমার বদনের হাল, মানে রোদে ঘুরে ঘুরে এই অবস্থা হয়ে গেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে ভাই কী পরিমাণ ড্যামেজ হয়েছে স্কিনটা। মানে ক্যামেরাতে যদি এরকম লাগে সামনে থেকে মানে কি হয়েছিল ভাবো। তো তারপরে এসে আমরা এখানে লাঞ্চ সেরেছিলাম, বিশ্বাস করো আর ভিডিও করার মতো দমই ছিল না আমার মধ্যে এসে। তো সেই জন্য আমি শুয়ে পড়েছিলাম উল্টে। তারপরে ওখান থেকে আমার ফোনে চার্জও ছিল না, আমি চার্জ দিয়েছিলাম। তো তারপর লাঞ্চ সেরে আমরা ওখান থেকে বাসে উঠে পড়ি আর কি। তো আমাদের বাস ছেড়েও দেয়, আর আমাদের দুটো বাস একসাথে গিয়েছিল, তো দুটো বাস একসাথেই ছেড়েছিল। বেসিক্যালি দুটো বাস একসাথে গেলেও ওই দুটো বাস সবসময় আলাদাই গিয়েছিল, কারণ হয়তো এটা আগে চলে যাচ্ছে ওটা পরে আসছে, বা ওটা পরে আসছে এটা আগে যাচ্ছে। তো এই করে করে না দুটো বাস কখনোই আমরা একসাথে নিয়ে যেতে পারিনি আর কি, বাট তাও লাস্ট একসাথেই ছেড়েছিল। তো তারপর আমরা একদম চলে আসি, আমাদের নেক্সট লোকেশান হচ্ছে নন্দনকানন। আর সত্যি কথা বলতে না আমাদের বাস ছাড়তে অনেকটা লেট করে ফেলেছিল। তো আমরা নন্দনকানন ঢুকেছিলাম প্রায় পৌনে 1 ঘন্টা বাকি থাকতে, আর পৌনে 1 ঘন্টা পর মানে তার মধ্যে 15 মিনিট আমাদের টিকিট কাটতেই চলে গিয়েছিলো, আধ ঘন্টার মতো বাকি ছিল আর আমরা ঢুকেছিলাম। আধ ঘন্টা পর যদি আমরা যেতাম তাহলে আর আমরা কোনোভাবেই ঢুকতে পারতাম না।
না। তো গেটের ভিতরে ঢুকে দেখলাম এখানে অনেকটাই লাইন আছে, তো সেই জন্য আমরা গিয়ে একদম লাইন দিয়ে দিই টিকিটের জন্য, কারণ আর দেরি করলে আবার বাসের বাকি লোকগুলো চলে আসবে, তখন আর আমরা হয়তো ঢুকতেই পারবো না, গেট পুরো বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, তারপরে তাড়াহুড়ো করে সকলে মিলে টিকিট কাটলাম, টিকিট ফিকিট কেটে তারপর ওখান থেকে এবার ভিতরের দিকে রওনা দিলাম আর কি। তো অনেকটাই হেঁটে যেতে হয়েছিল ভিতরে। নন্দনকানন এরিয়াটা তো ভাই কি বলবো, মানে পায়ে হেঁটে ঘুরলে তোমার তো আবার ওই কোনারকের মন্দিরের থেকেও আরও 4-5 ঘন্টা তোমার লেগে যাবে, তাও তুমি শেষ করতে পারবে কি বলা মুশকিল। মানে এত বড় এরিয়া এরা নজর রাখে কি করে ভাই, মানে এত জায়গায় এত পশু প্রাণী রেখেছে, মানে ভিতরে গাড়ি ভাড়ি পর্যন্ত চলছে বড় বড়, এরা নজর রাখে কি করে এত বড় এরিয়ার ওপর, কি জানি বাবা। তো তারপর আমরা ভিতরে ঢুকতে এরকম একটা স্যানিটাইজেশন সিস্টেম ছিল আর কি, কারণ আমরা কোথা থেকে আসছি না আসছি তার তো কোনো ঠিক নেই, তো সেই কারণে ওরা স্যানিটাইজ করে দেয়, ওরা কোনো রকম কোনো রিস্ক নিতে চায় না ভাই। আমরা মরে যাই ঠিক আছে, কিন্তু কোনো পশুর যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। তো ঠিক আছে, সারাদিন পর এরম মাথার মধ্যে স্যানিটাইজ পড়লো, বেশ বৃষ্টির মতো ভালোই লাগলো। তো যাই হোক, হাওয়া খেতে খেতে আমরা এদিকে সামনের দিকে এগিয়ে আসি আর কি। তো এখানে তোমার শিয়াল ছিল, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে না, পুরো কাঁচ দিয়ে ঘিরে রেখেছিল, তো ভিতরে ক্যামেরা করতে খুব অসুবিধা হচ্ছিল। তো শিয়াল আমি চোখে দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরায় তোমরা দেখতে পাবে কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। তো তারপর এখানে আমরা দেখতে এসেছিলাম একটা ভাল্লুক, যে আমার মতোই পড়ে পড়ে ল্যাথ খাচ্ছিল, মানে আমি সারাদিন বাড়িতে যেরকমভাবে পড়ে পড়ে ল্যাথ খাই আর কি, মানে নিজের ঘরের মধ্যেই সব কিছু, ঘরের বাইরে একদম যাওয়া যাবে না, পড়ে পড়ে কী করি না করি আমি নিজেই জানি না, শুধু সারাদিন শুয়ে থাকি, ও সেরামি করছিল আর কি। তো তারপর ওকে অ্যাভয়েড করে আমরা চলে আসি হচ্ছে এখানে আমাদের মাছের ঘরে। আর মাছের ঘরে আমরা অনেক রকম মাছ দেখেছিলাম। তো প্রথমে ঢুকেই আমি আমার ফেভারিট একটা মাছ দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো তারপরে এই মাছটাকে দেখার জন্য সবাই দেখছি এখানে ভিড় করেছে, আমি তো ভাবলাম কী না কী আছে, তারপর দেখি এরকম ধরনের একটা মাছ। তো মাছের যে মাছ না মাছ, তারপরে কি করে না করে, কতটা খতরনাক সব পাশে লেখা ছিল আর কি। তো তারপরে এই যে এই মাছটা দেখলাম এখানে, সব মাছের নাম এখন ভাই মনে পড়ছে না, এরপরও শিঙে মাছের মতো লাগছে। ও যাই হোক, এখন আমি ভুলে গেছি যে এটা কি মাছ ছিল। আসলে লেখা তো ছিল সব কিছুই, সব পশু প্রাণীর মানে পরেই লেখা ছিল যে কি মাছ না মাছ বা কি, সব কিছুই লেখা ছিল, বা এমনিতে সবারই যে সমস্ত জিনিসগুলো সব কিছু লেখা ছিল। কিন্তু মেন ব্যাপার হচ্ছে অত পড়ার মতো সময় ছিল না ভাই। এমনিতেই আধ ঘন্টা হেঁটে ঢুকেছি, আধ ঘন্টা পরেই আমাদের সাইরেন বেজে গিয়েছিল। মাছ দেখতে দেখতেই তারপরে বেরোতেই আমরা দেখলাম যে আমাদের সাইরেন বেজে গেছে, কিন্তু আমরা বেরোইনি, কারণ আর ঢুকতে দেবে না, কিন্তু বের তো করতে পারবে না, কারণ কে কোথায় আছে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, তারপর ভাবলাম যে আমরা আরেকটু ঘুরি, তারপর বেরোবো। তো তারপর আমরা এখানে লাভ বার্ড দেখেছিলাম, আর লাভ বার্ড পাখি না আমার সত্যি বলছি ভীষণ ভালো লাগে, মানে কালারিং ছোট্ট ছোট্ট পাখি, আমার এত পছন্দ এই পাখিগুলো, কিন্তু আমি বুঝতে পারবো না, কারণ আমার ভয় লাগে হাত দিতে। আর মানে সত্যি কথা, আমার পাখিতেও ভয় লাগে, আর আমি কোথায় খাবার টাবার দিতে যাবো, উড়ে পালাবে, বাবা কি দরকার, তারপর চিলফিল দেখলে খেয়ে নেবে, তো অত কষ্ট করে লাভ নেই, ওই দূর থেকেই ঠিক আছে। তো তারপর আমরা দেখছিলাম এখানে ময়ূর, আর ময়ূরগুলো কি সুন্দর হাঁটাচলা করছিল এখানে, বেশ সুন্দর দেখতে ছিল, নাদুস নুদুস। তো তারপর আমরা এখানে অনেক ধরনের মুরগি দেখেছিলাম, মানে মুরগি বলতে আমাদের এখানের মতো মুরগি নয়, বাইরের মুরগি। তো তারপর দুটো ম্যাকাও পাখি দেখেছিলাম, মানে এরা তো বিদেশি পাখি বলে আমাদের ভাওই দিচ্ছিল না, পুরো একদম আরকাটায় উঠে বসেছিল আর কি, আর ক্যাঁ 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 করে চেল্লাচ্ছিল। আর মানে কি বলবো, এরা একদম নিচে নাবেইনি, মানে ভাও খাচ্ছিল যে আমরা বিদেশি পাখি, আমাদের একটা আলাদাই ইমেজ আছে আর কি, নামবো না। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওদেরকে অ্যাভয়েড করে আমরা একদম সামনের দিকে এগিয়ে আসি। তো প্রথমে ঢোকার সময় বুঝতেই পারছিলাম মানে যে কোথায় যাচ্ছি বাবা। তো তারপরে দেখলাম যে এখানে পুরো ময়ূরগুলো একদম সামনে বসে আছে, মানে এরা এখানে সিস্টেমটা এরকম করেছে যে জঙ্গলে মানুষ, মানে মানুষজন বলছি, জঙ্গলে পশু পাখি যেরকমভাবে থাকে, ওরা ব্যাপারটা ঠিক এরকম করে রেখেছিল এখানে। এখানে সাদা কালো ময়ূর, একদম নিচু থেকে দেখ। তো এখানে প্রত্যেকটা গাছের মধ্যে খোটর করা ছিল, যার মধ্যে পাখিগুলো এখানে থাকতে পারে, আর ওরা পালাতে পারবে না, তার কারণ হচ্ছে তোমার শিকল দেয়া ছিল, যেগুলো আমরা মানুষরা হাত দিয়ে সরাতে পারলেও ওরা ওখান থেকে বেরোতে পারবে না। আর এখানের ভয়েসটা আমি এই জন্যই ওখানটা রিমুভ করিনি, তার কারণ হচ্ছে ভিতরে একটা সুন্দর ভাইব ছিল, মানে পাখিগুলো ডাকছিল তো, আর তার সাথে ময়ূরগুলোও মাঝে মাঝে ডাকছিল, তো ভীষণ সুন্দর একটা ভাইব তৈরি হয়েছিল ভিতরটা। তো আমার ভীষণ ভালো লেগেছে ওই জায়গাটা, তো সেই জন্য আমি ভাবলাম যে না থাক, ভয়েসটা থাক আর কি। তো তারপর এখানে আমরা দুটো সিম্পাঞ্জি দেখতে
দেখতে পেয়েছিলাম। যারা এখানে ভাই শুয়ে শুয়ে উল্টো পাল্টা হারকাতে করছিল, মানে কি করছিল ওরা নিজেরাই জানে না, একবার উপরে উঠছে নিচে নামছে এই করছিল আর কি। তো কিছুক্ষণ ওদেরকে দেখলাম, তো তারপর আমরা মনে পড়লো যে আমাদের সাইরেন অনেকক্ষণ আগেই বেজে গেছে, তো সেই জন্য এবার বেরোনোর পালা, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে আমরা টোটো করে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। তো তারপরে এখানে অদ্ভুত ধরনের বাদর দেখেছিলাম, তো তারপরে এখানে জলহস্তি দেখেছিলাম, বাচ্চাটা ঘুমোচ্ছিল আর মা তখন খেতে ব্যস্ত ছিল, মানে সারাদিন পর ওদের এখন খাওয়ার টাইম আর আমরা এসে ডিস্টার্ব করছি। আসলে আমাদের সাথে কোনো গার্ড ছিল না আর আমরা ঠিক বুঝতেও পারছিলাম না, এত বড় এরিয়া না, আর তখন কি বলতো একদম শেষের দিকে, তো সকলের বেরোনোর পালা আর সময়ও কম ছিল, তো সেই জন্য মানুষজনও খুব একটা ছিল না, আমরাই টোটো করে ঘুরে বেড়াচ্ছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরাই ঢুকেছিলাম উল্টো দিকে, মানে মানুষ যেদিক দিয়ে বেরোয় আমরা সেদিক দিয়ে ঢুকে পড়েছি, তাই ভুলভাল জায়গায় ঢুকে গেছি আর কিছু খুঁজেও পাইনি। তো তারপরে এখানে ম্যাপ দেখছিলাম, আমরা কিছুক্ষণ ধরে ম্যাপ দেখলাম, দেখে দেখে তারপর সামনের দিকে এগিয়ে গেলাম। আমাদের মূল লক্ষ্য ছিল হচ্ছে তোমার বাঘ দেখা, তো হরিণ দেখলাম প্রথমে অনেক ধরনের, মানে প্রচুর হরিণ ছিল, তারপর এখানে হাঁস, তারপরে বক, প্রচুর ধরনের উল্টো পাল্টা বক ছিল, আর বগের জায়গাটা ভাই এত পরিমাণে গন্ধ ছিল কি বলবো তোমাদের। আর তো তারপর বক টক দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদের মূল লক্ষ্য ছিল বাঘ দেখা, আমরা ঠিকই করে নিয়েছিলাম যত রাতই হয়ে যাক আজকে আমরা বাঘ দেখে তবেই এখান থেকে বেরোবো, যতই ওরা সাইরেন বাজাক না কেন। তো তারপর একটা বাঁদর দেখে এখানে শুধু শুধুই চড়ে বেড়াচ্ছে। তো তারপরে এসেছিলাম আমরা সাপের ঘরে, যেখানে আমি একদমই ঢুকতে ইচ্ছুক ছিলাম না, একটুও নয়, কিন্তু আমার দাদা আমাকে ঠিক করেই রেখেছিল যে জোর করে তো কাজে আমি ঢোকাবই, কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে তখন টাইম হয়ে গিয়েছিল, তো সেই কারণে সাপের ঘর বন্ধ হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা এখানে আবার পাখির সেকশানে আসে, প্রচুর পাখি ছিল ওখানে। তো তারপরে এখানে উট পাখি দেখলাম, যারা মুখ বাড়াচ্ছিল আমি ভাবলাম আমার ফোনটাই যদি কেড়ে নিয়ে নেয়, তো তার থেকে বাবা দরকার নেই, ওদেরকে জ্বালাতন করে আর কি। তো তারপর এখানে সাপের ঘর থেকে আমরা ফিরে যাই আবার, কারণ সাপের ঘর তো তখন বন্ধ হয়ে গিয়েছিল, যেটা থেকে আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছিলাম, মানে আমার দাদা দুঃখিত হয়ে গিয়েছিল। তো তারপর অনেক কষ্টের পর অনেক কাঠখড় পুড়িয়ে আমরা এখানে বাঘ দেখতে পেয়েছিলাম। তো একটা সাদা বাঘ প্রথমেই দেখলাম, যে ও সারাদিন খেলা দেখিয়ে তারপরে ও ক্লান্ত হয়ে পড়েছিল, শুয়ে পড়েছিল। তো তারপর এরা এখন লাঞ্চ সারছে তোমার এখানে না, অনেকগুলো বেশ আষ্টপুষ্ট, মানে একদম কি বলবো গুবলু গাবলু বাঘ ছিল, মানে আমি খালি ভাবছিলাম যে এদের মুখে যদি কেউ পড়ে যায় তাহলে আর আজকে বেঁচে ফিরতে হবে না। আর এগুলো হচ্ছে ওদের নাম, মানে ইন্ডিয়ান বাঘ বলে ইন্ডিয়ান নাম দিয়ে দিয়েছে, জয়শ্রী, শ্রী, তারপরে তনু, কী সব নাম ছিল ওদের বাবা, আমার এখন মনে পড়ছে না। তো তারপরে ওরা দেখলাম খাচ্ছে। তো তারপরে আমাদের বাঘ দেখা কমপ্লিট হয়ে যায়, মানে আমাদের মিশন কমপ্লিট হয়ে যায়, আর অনেকক্ষণ থেকে সাইরেন বাজছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তো এবার আমাদের বেরোতেই হবে, আর কিছু করার নেই। তো সেই জন্য আমরা আর এক্সট্রা কিছু দেখতে পাইনি, আমরা তারপর ওখান থেকে বেরিয়ে যাই। তো তারপর ওখান থেকে বেরিয়ে একটু রেস্ট নেওয়ার পর আমরা বাসে উঠে পড়ি, আর আমাদের বাসও ছেড়ে দেয়, আর বাসের মধ্যে একটা বই চালিয়ে দিয়েছিল যেটা সবাই হাঁ করে দেখছিল আর কি। তো তারপর ওটা দেখার পর আমাদের নেক্সট লোকেশান ছিল হচ্ছে ছাতিম মন্দির, কিন্তু যখন আমরা ওখানে নেমেছিলাম তখন ছাতিম মন্দির বন্ধ হয়ে গেছে, কারণ আজকে আমাদের সবেতেই লেট হয়ে গেছে, কিছু করার নেই। তো কি আর করা যাবে, আমরা ওখান থেকে চলতে চলতে ছাতিম মন্দিরে গিয়েছিলাম অবভিয়াসলি, কিন্তু আমাদের ছাতিম মন্দির তখন বন্ধ হয়ে গিয়েছিল। তো তারপর আমরা চারিদিকটা দেখতে দেখতে একদম বাড়ির দিকে রওনা দিয়ে দিই, মানে ট্যুর শুরু থেকে শেষ অবধি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আর কি, আর কিছু শেয়ার করার নেই। ট্রাভেল ভিডিও মানে এখানেই সমাপ্ত। তো মাঝরাতে আমরা আর একটা ধাবায় নেমেছিলাম, যেখানে নেবে আমরা রাতের ডিনার সেরেছিলাম। তো তারপর ওখান থেকে আমাদের একদম নেক্সট বাস ছাড়ে, যেখান থেকে আমরা একদম সোজা বাড়ির দিকে রওনা দিই আর কি। মানে এই কদিনের পুরো জার্নি আমাদের শেষ, একদম যাওয়া থেকে শেষ অবধি সব কিছুই তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে। তো তারপর আমাদের একদম ঘুমোতে ঘুমোতে আমার সকাল হয়ে যায়, আর সকালবেলা একদম আমাদের বাস চলে আসে আমাদের বাড়ির সামনে। তো তারপর বাস থেকে নেমে পড়লাম আমরা, আর এই বাসটাই করেই আমরা 3-4 দিন টোটো করে ঘুরে বেরিয়েছি। তো তারপর বাস থেকে সমস্ত ব্যাগ ট্যাগগুলো নামিয়ে রাখলাম, কারণ এবার সমস্ত কিছু আবার বাড়ির ভিতরে তুলতে হবে। তো তারপর সব একে একে গোছাতে হবে, কাচতে হবে, অনেক কাজ আছে তারপরে। তো ঠিক আছে চলো আজকের মতো এতটুকুই। ভ্লগ কেমন লাগলো অবভিয়াসলি জানাবে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা লং ভিডিও নিয়ে, অ্যান্ড ততক্ষণের জন্য টাটা।